খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল কলকাতা সংবাদ থেকে। শুরুতেই হেডলাইন্স। আর নয় অতি শুভেন্দু নির্ভরতা, বঙ্গ বিজেপিতে পরিবর্তনের হাওয়া। এবার 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, প্রতীক নিতে তৃণমূল ভবনে হাজির 3 প্রার্থী। সরকার গঠন করাই ভুল, টিকবে না মোদী সরকার, দাবিতে অনড় খার্গে। তৃণমূলে যোগ বিজেপির 3 পঞ্চায়েত সদস্যের, পদ্ম শিবিরকে তোপ উদয়নের। হাই ভোল্টেজ রবিবার, ভোট পরবর্তী অশান্তির তদন্তে বঙ্গে বিজেপির 4 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হঠাৎ কি হলো গুঞ্জন চারিদিকে। প্রশ্নের দাম 15 থেকে 30 লক্ষ, আলাদা রেড সলভার গ্যাংয়ের, চোখ কপালে তোলা কেলেঙ্কারি নিটে। এখন শুনবেন বিস্তারিত খবর। দেশের মানুষ ভোট দিয়ে কেড়ে নিয়েছেন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা। স্লোগান ছিল আপকে বার 400 পার। জনগণ সেই দৌড় থামিয়ে দিয়েছে 240-এ। পদ্মের আসন কমেছে বঙ্গেও, আর তার জেরে এবার বঙ্গ বিজেপিতেও পরিবর্তনের হাওয়া ঘুরতে শুরু করে দিয়েছে। যে বঙ্গ বিজেপিতে কোণঠাসা গুরুত্বহীন হয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ, তিনি এখন আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। আবার যে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির মুখ হয়ে উঠেছিলেন, সেই শুভেন্দু নির্ভরতা কাটিয়ে এবার সাবালক হতে চাইছে বঙ্গ পদ্ম শিবির। কেননা এইসব পরিবর্তন এমনি এমনি হচ্ছে না, হচ্ছে শাহী নির্দেশে। সূত্রের দাবি, খোদ অমিত শাহ আগে যেভাবে শুভেন্দুকে কথায় কথায় গুরুত্ব দিতেন, এখন আর সেটা হচ্ছে না। এবার তিনিও বোধহয় নতুন কিছু ভাবতে বাধ্য হচ্ছেন। শাহী দরবারে কদর কমছে শুভেন্দুর। বঙ্গ বিজেপিতেও শুভেন্দু নির্ভরতা কমাতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে বাংলার পদ্ম শিবির সূত্রে জানা গিয়েছে। সেই শাহী নির্দেশ মেনেই গতকাল শনিবার রাতে বঙ্গ বিজেপির বৈঠক বসেছিল খাস কলকাতায়। আর সেই বৈঠকে ছিলেন না শুভেন্দু, তিনি তখন কোচবিহারে, সেটাও আবার নাকি শাহী নির্দেশেই। আর শুভেন্দুকে ছাড়াই বঙ্গ বিজেপির সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল, যা বলে দিচ্ছে বাংলার পদ্ম শিবিরের অন্দরে পরিবর্তনের হাওয়া ঘুরছে পূর্ণ স্রোতে। জানা গিয়েছে গতকাল শনিবারের বৈঠকে হাজির ছিলেন দলের রাজ্য পর্যবেক্ষক সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, আশা লাকড়া, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, দলের 5 রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় মাহাতো এবং দীপক বর্মন। রাজ্য থেকে নির্বাচিত হওয়ার সুবাদে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর, ছিলেন দিলীপ ঘোষও। সেই বৈঠক থেকে আসন্ন 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য 12 জনের নামের তালিকা তৈরি করা হয়েছে সম্ভাব্য প্রার্থী হিসাবে। সেই 12 জনের নামের তালিকা যাচ্ছে দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সেখান থেকে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। তবে সূত্রের দাবি, ওই 12 জনের মধ্যে একজনও নাকি শুভেন্দু ঘনিষ্ঠ নয়। লোকসভা নির্বাচনে কিন্তু অভিযোগ উঠেছে যে বাংলায় অধিকাংশ প্রার্থীর নাম ও কে কোন আসনে লড়বেন তা ঠিক হয়েছিল শুভেন্দুর ইশারায়। সেই সিদ্ধান্ত মেনেই হয়েছিল শাহী পদক্ষেপ। এবার উল্টো হাওয়া। অনেকেরই দাবি, বঙ্গ বিজেপিতে শুভেন্দুর আগমন দলের ভারসাম্য নষ্ট করে দিয়েছে। আদি নেতা কর্মীরা বসে গিয়েছেন, তাদের সবার কার্যত একযোগে অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধেই। সেই ক্ষোভের রেশ পড়েছে লোকসভা নির্বাচনে। লোকসভা ভোট মিটতে না মিটতেই রাজ্যে 4 বিধানসভা উপনির্বাচন। ইতিমধ্যে 4 কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। গতকাল শনিবার দলের প্রতীক নিতে তৃণমূল ভবনে আসেন 3 প্রার্থী। বাগদা কেন্দ্রের প্রার্থী তরুণ তুর্কি মধুপর্ণা ঠাকুরকে সঙ্গে নিয়ে এসেছিলেন তার মা, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। ছিলেন মানিকতলা কেন্দ্রের প্রার্থী সুপ্তি পাণ্ডে ও রানাঘাট দক্ষিণের প্রার্থী মুকুটমণি অধিকারী। রাজ্য সভাপতি সুব্রত বক্সির তত্ত্বাবধানে ফর্ম পূরণ সংক্রান্ত ঘটনাটি বুঝে নেন তারা। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ডুজ অ্যান্ড ডোন্টস বুঝিয়ে দেওয়া হয় প্রার্থীদের। লোকসভা নির্বাচনে রাজ্যে বিপুল সাফল্যের পর এই 4 কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন, এই বিষয়ে আশাবাদী নেতৃত্ব। ইতিমধ্যে 4 কেন্দ্রেই তৃণমূলের দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রচার শুরুর সময়ের অপেক্ষা মাত্র। তার আগে তৃণমূল ভবনে এসে প্রতীক সহ রাজ্য সভাপতির দিক নির্দেশ শুনলেন সকলে। সুব্রত বক্সি ছাড়াও এদিন তৃণমূল ভবনে ছিলেন বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস, জয়া দত্ত, বৈষ্ণব চট্টোপাধ্যায়, তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। বাগদা তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর বললেন, আমাকে মুখ্যমন্ত্রী প্রার্থী করেছেন, আমি কৃতজ্ঞ। এই লড়াইটাকে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। আমি ছোট থেকে ঠাকুর বাড়িতে মা বাবা সহ সকলকে রাজনীতির আবহে থাকতে দেখেছি, ফলে এই পরিবেশটা আমার কাছে নতুন নয়। আমি জিতে মানুষের জন্য কাজ করতে চাই, আশা করি সেই সুযোগ আমি পাবো। বাগদার মানুষ আমাকে
আমাকে আশীর্বাদ করবেন। বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, লোকসভা ও বিধানসভা নির্বাচন সম্পূর্ণ আলাদা। গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন তার ছাপ পড়েছে বাগদাতেও। প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে সেখানে। রাজ্যের মানুষ তৃণমূলের পাশে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। বাগদার মানুষও থাকবে। লোকসভা নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব এই ভোটে পড়বে না। আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তৃতীয় মোদী সরকার গঠন করাই ভুল হয়েছে। যে কোনো সময় এই সরকারের পতন হতে পারে, এমনই দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তারপরেও খাড়গে দাবি করেছেন এনডিএ সরকার গঠন করাই ভুল হয়েছে। নরেন্দ্র মোদীর সঙ্গে জনমত নেই। এই সরকার সংখ্যালঘু। যে কোনো সময় এই সরকারের পতন ঘটতে পারে। বেঙ্গালুরুতে খাড়গে অবশ্য একই সঙ্গে বলেছেন, তবে আমরা চাই এই সরকার টিকে থাকুক। এই সরকার দেশের জন্য ভালো কাজ করুক, সেটাও আমরা চাই। দেশকে শক্তিশালী করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী 293টি আসনে জয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তার মধ্যে বিজেপি পেয়েছে 240টি আসন। ফলে ম্যাজিক ফিগার 272-এর অনেক আগেই থামতে হয়েছে বিজেপিকে। গত দুটি লোকসভা নির্বাচনের ফলে নিরিখে যা বিজেপির কাছে বড় ধাক্কা। মূলত 4 জোটসঙ্গী চন্দ্রবাবু নাইডু টিডিপি, নীতিশ কুমারের জেডিইউ, একনাথ শিন্ডেপন্থী শিবসেনা এবং চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টির সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। 1991 সালে একই পরিস্থিতির মুখে পড়েছিল কংগ্রেসও। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ছোট দলগুলির সমর্থনে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও। 2 বছরের মধ্যেই ছোট দলগুলির মধ্যে ভাঙন ধরিয়ে কংগ্রেসের জন্য একক সংখ্যাগরিষ্ঠতার ব্যবস্থা করেন নরসিমহা রাও। বিজেপির বড় বড় নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যারা তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার করেছেন, তাদের দলে কোনো জায়গা নেই। গতকাল শনিবার যোগদান কর্মসূচিতে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গতকাল তৃণমূলে যোগ দেন দিনহাটা 2 ব্লকের কিসামত 10 গ্রাম পঞ্চায়েতের বিজেপির 3 সদস্য। ওই দিন তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উদয়ন গুহ। ছিলেন তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, প্রাক্তন ব্লক সভাপতি বিষ্ণু কুমার সরকার সহ অন্যান্যরা। এদিকে উদয়ন বলেন, ওরা বুঝতে পেরেছেন সাধারণ মানুষ আর বিজেপির সঙ্গে নেই, তাই ওরাও বিজেপি ছেড়ে এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। ওদের নিলেও বড় বড় নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের তৃণমূলে নেওয়া হবে না। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে আজ রবিবার বঙ্গে আসছে বিজেপির 4 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে ইতিমধ্যেই বাংলার জন্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কনভেনর করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবকে। কমিটির বাকি 3 সদস্য হলেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং আরও এক সাংসদ কবিতা পতিদার। আজ রবিবার সন্ধে 7টায় কলকাতা বিমানবন্দরে নেমে এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা প্রথমেই যাবেন বিজেপি কার্যালয় মুরলীধর সেন লেনের উল্টো দিকে মাহেশ্বরী ভবনে। ভোট পরবর্তী অশান্তির ঘটনায় বিজেপির বেশ কয়েকজন ঘরছাড়া কর্মী গত কয়েকদিন ধরেই সেখানে রয়েছেন। তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অভিজ্ঞতার কথা জানবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। আগামীকাল সোমবার ডায়মন্ড হারবার, জয়নগর, সন্দেশখালী সহ একাধিক জায়গা সরজমিনে খতিয়ে দেখবেন। এরপর মঙ্গলবার উত্তরবঙ্গের কোচবিহারে গিয়েও একই রকম ভাবে আক্রান্ত ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিজেপির এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। পরে দিল্লি ফিরে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবেন কমিটির সদস্যরা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব বরাবরই ভোট পরবর্তী অশান্তির অভিযোগে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে সুর চড়াচ্ছেন। এই আবহে পরিস্থিতি খতিয়ে দেখতেই এবার বঙ্গে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। হাসপাতালে ভর্তি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদের আজ রবিবার একটি মাইক্রো সার্জারি হবে। সেই কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আজই সার্জারির পর হাসপাতাল থেকে তিনি ছাড়া পেতে পারেন বলে সূত্রের খবর। ইএম বাইপাসের ধারের এই হাসপাতালে অভিষেকের সেই মাইক্রো সার্জারি হবে বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য সংগঠন তথা দল থেকে ছোট বিরতি নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেই কথা জানিয়েছিলেন খোদ অভিষেকই। পাশাপাশি অভিষেক লিখেছিলেন, কেন্দ্র রাজ্য
সংঘাতে বাংলার মানুষ তাদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে, তা যাতে নিশ্চিত হয় সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধ করেছেন বলে পোস্টে উল্লেখ করেছিলেন অভিষেক। অভিষেক লিখেছিলেন, চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেব। এই সময় সাধারণ মানুষের চাহিদা কি তা আরো ভালোভাবে অনুধাবনের সুযোগ আমার কাছে রয়েছে। আমি বিশ্বাস করি রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে। প্রসঙ্গত, অভিষেকের চোখে সমস্যা রয়েছে, নির্দিষ্ট সময় অন্তর তাকে চিকিৎসা করাতে যেতে হয়। তবে ছোট বিরতি বিষয়ক পোস্টে অবশ্য চোখের চিকিৎসার বিষয়টি নির্দিষ্ট করে লেখেননি অভিষেক। এরই মধ্যে অভিষেকের হাসপাতালে ভর্তির খবরে দলের অন্দরই সাড়া পড়ে গিয়েছে। নিট অর্থাৎ সর্বভারতীয় অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে প্রতি বছর কয়েক লক্ষ পরীক্ষার্থী নিজেদের সেরাটা উজাড় করে দেন এই নিটের পেছনে। অথচ সেই পরীক্ষাতেই এত বড় কেলেঙ্কারি, সম্ভবত দুর্নীতির অঙ্কটা কয়েক হাজার কোটির। অন্তত এক এক জায়গা থেকে যা যা অভিযোগ আসছে তা একত্রিত করলে সেটাই দাঁড়ায়। গতকাল শনিবার বিহার সরকারের আর্থিক দুর্নীতি বিভাগ একটি অভ্যন্তরীণ রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী নিট পরীক্ষার দুর্নীতির মূল অনেক গভীরে, প্রায় পরিকল্পিতভাবে ছন্দবদ্ধ দুর্নীতি যার বিভিন্ন ধাপ রয়েছে। বিহার সরকারের আর্থিক দুর্নীতি বিভাগ গতকাল শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের তলব করেছিল জিজ্ঞাসাবাদের জন্য। তাতে তারা জানতে পেরেছে নিটের এক একটি প্রশ্নপত্রের দাম 15 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত হতো। শুধু তাই নয়, প্রশ্নের উত্তর লিখে দেওয়ার জন্য সলভার গ্যাংও তৈরি হয়েছিল। তাদের জন্য আবার আলাদা করে 10 থেকে 15 লক্ষ টাকা দেওয়া হতো। একাধিক সূত্রের দাবি, নিটের কেলেঙ্কারির কয়েকটি স্তর রয়েছে। প্রথমত, প্রশ্ন বিক্রি। বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে বা পরীক্ষার আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গ্রুপ বানিয়ে প্রশ্ন বিক্রি করার অফার দেওয়া হতো। কয়েকটি প্রশ্নের দাম 15 থেকে 30 লক্ষ, অর্থাৎ 4টি বিষয়ের প্রশ্ন কিনতেই লাগতো 60 থেকে 80 লক্ষ। এরপর কাজ সলভার গ্যাংয়ের। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরও যদি কোনো পরীক্ষার্থী আত্মবিশ্বাসী না হন তাহলে তাকে উত্তর লিখে দেওয়ার জন্য রয়েছে সলভার গ্যাং। পরীক্ষা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এই সলভার গ্যাংয়ের লোকেরা উত্তরও লিখে দিতেন। সেজন্য দিতে হতো বাড়তি 15 থেকে 20 লক্ষ টাকা। অর্থাৎ সব মিলিয়ে পরীক্ষার্থীকে মেডিকেলের সুযোগ পাইয়ে দিতে প্রায় 1 কোটি টাকা খরচ হতো। এখন ঠিক কত সংখ্যক পরীক্ষার্থী নিটে পাশ করেছেন বা আদৌ কেউ করেছেন কিনা সেটাই তদন্তের মূল বিষয়। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, কেলেঙ্কারির জাল ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, হরিয়ানা, গুজরাট, ওড়িশা, মধ্যপ্রদেশ, কর্ণাটক সহ একাধিক রাজ্যে। এর নৈপথ্যে রয়েছে একাধিক কোচিং সেন্টার এবং পরীক্ষা মাফিয়ারা। এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা সংবাদ চ্যানেল থেকে। স্থানীয় সংবাদ এখনকার মতন এই পর্যন্ত। ধন্যবাদ।